না, মনে হয় আমি বুঝি এই বাসায় বেড়াতে এসেছি। সবাই যে যার মতো ব্যস্ত। আমি কে আমার পরিবারের আমি জানি না, কখনো জানতেও ইচ্ছে করেনি। তাও বড় বোন শিশিরের সাথে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এখন নেই। সে মারা গেছে এই অনাত্মীয় পরিবারে থেকে। না, সে আসলে মরতে বাধ্য হয়েছে। বেচারি মরার আগে সুইসাইড নোটও রাখেনি। ভালোই হয়েছে, যা হয় সব ভালো হয়। শিশিরের মৃত্যুতে আমার অনাত্মীয় বাবা মা কেঁদেছিল, ভালোই কেঁদেছিল। সেটা আন্তরিক কিনা জানি না, ইচ্ছেও করেনি জানতে। বড় আপা শিশির মারা গেছে 10 বছরের মতো হবে। কি প্রচণ্ড অভিমান নিয়েই না চলে গেল। না পেল পরিবারের সাপোর্ট, না যাকে ভালোবেসেছিল তার সাপোর্ট। হতভাবী এবং বোকা মেয়ে ছেলে। আর কটা দিন যদি বাঁচতে দেখতে কেউ না কেউ ঠিকই আছে তোমাকে ভালোবাসার জন্য। বোকা মেয়ে মানুষ, মেয়েগুলো এমন বোকাই হয় বোধ হয়। আর আমার বড় বোন ছিল বোকা রাজকন্যা। চাল চুলাহীন কোনো এক বেকারের প্রেমে পড়েছিল। সুন্দর লালটু চেহারা, তা দেখেই গলে গেল। 19 বছরে হড়পা বানের মতো প্রেম বড় আপার, তাকে ছাড়া বাঁচবে না। এক সকালে দেখি বড় আপা নেই। বুদ্ধিমান ডিবি বাবা সেটা নিয়ে হইচই না করে ধীর স্থির হয়ে খোঁজ লাগালেন। বেশি খোঁজা লাগলো না। 2 দিন পর রাতে বড় আপাকে কমলাপুর রেল স্টেশন থেকে ধরে নিয়ে আসা হয়। সাথে চুলোহীন বখাটেকে ধরা যায়নি। সে বখাটে যা আদায় করা সব আদায় করে চম্পট। বড় আপার সাথে বখাটের 2 দিনের মাত্র সংসার। পালিয়ে যাওয়ার আগে মেয়েরা যা যা নিয়ে যায়, আপাও তাই নিয়ে গিয়েছিল। এবং বখাটে যথারীতি সব নিয়ে চম্পট। আরও ভয়ানক তথ্য পরে বের হয়েছে। আপার সাথে ছেলেটার বিয়ে হয়নি। বোকা মেয়ে ছেলে কত আশা নিয়ে ঘর ছাড়ে, না পায় ঘর, না পায় বর। বাসায় এটা নিয়ে উচ্চবাচ্য বেশি হলো না। যা হবার তা তো হয়েই গেছে। চাকুরিজীবী এবং বড়লোক মা বাবা এসব নিয়ে এতটা মাথা ঘামায় না, কিন্তু ঘামালে এতটা বোধহয় ভালো করতো। অন্তত মরতে হতো না। উদ্ধারের পর বড় আপা একদম চাপা স্বভাবের হয়ে গিয়েছিল। তার মুখে শুধু বিড়বিড় করা কয়েকটা কথাই শুনতে পেতাম। আমি ব্যবহার হয়ে গেলাম, ছি। 14-15 বয়সে এই কথাগুলোর মানে বুঝতাম না। এখন বুঝি কতটা কষ্ট আর অভিমান নিয়ে বেচারি বিদায় নিয়েছে। যদি ছোটবেলা থেকে আমার মা কিংবা বাবা সময় দিত, এরকমটা কি হতো? হয়তো বা না। চাহিবা মাত্র টাকা পেয়ে আমরা 2 ভাই বোন বড় হচ্ছিলাম। বাবা মা যে সন্তানদের আদর স্নেহ দিয়ে বড় করে, এরকম দৃশ্য আমাদের বাসায় চোখে পড়েনি। আমি চোখ বন্ধ করে ভেবে দেখলাম, আমার বাবা কিংবা মায়ের জন্য আমার আলাদা কোনো অনুভূতি কাজ করে না। একসাথে থেকেও মনের দিক থেকে আমি কোটি আলোকবর্ষ দূরে চলে এসেছি। সেই দূরত্ব আরও বেড়েছে শিশিরাপুর মৃত্যুর পর। শিশিরাপুর মৃত্যুতে তাদের হয়তো বোধোদয় হয়েছে তাদের চিকেন বলতে আর একটিই আছে। রাতারাতি তারা আমার প্রতি যত্নশীল হয়ে উঠল। কিন্তু তখন এগুলো আমার কাছে ন্যাকামি লাগতো, এবং এখনও লাগে। তাদের জন্যই তো আমি আমার সরল বোকা বোনকে হারিয়েছি। আমি কখনো ওদের ক্ষমা করব না, কখনো না। স্কুলের পর কলেজ আর ভার্সিটিতে হোস্টেল লাইফ। বাসার কাছে থাকার পরও যেতাম না। ওদের ন্যাকামি আমার সহ্য হয় না। থাকুক টাকা নিয়ে, এদের বাসাটাই ভালো। সবসময় হইচই, সামান্য ব্যাপার নিয়ে কি হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলে। এই তো একটু আগেই পল্টু ছাদে ঠোঁট ফুলিয়ে বসে আছে। ব্যাপার কি জানতে চাইলাম। জানেন কি হয়েছে? আমার যেহেতু জানার কথা না, তাই আমি মাথা নাড়লাম। সে অভিমানে ঠোঁট ফুলিয়ে চোখ ছলছল করে বলল, আপুর স্ক্রোপিপ নিয়েছিলাম অ্যাশের কি হয়েছে দেখার জন্য। অ্যাশকে? আমার পুষি বিড়াল। তারপর? সে ডাইনিটা ওই যন্ত্রটা খুঁজতে খুঁজতে হাজির। আমি খাটের নিচে জুতার বক্সে রেখেছিলাম, ওখানেই অ্যাশ ঘুমায়। আহা, তারপর? তারপর আর কি, ডাইনিটা খুঁজে সন্ধান পায়। সন্ধান পেয়েছিল তো ভালো কথা, নিয়ে যা। তা করলো না, উল্টো বক্সটা আর স্ক্রোপেপ প্রমাণসহ মায়ের কাছে নিয়ে হাজির। আর মা কি করলো জানেন? না তো। ঠাস করে গালে চড় মারল। আমাদের মসজিদের হুজুর বলে মানুষের মুখে মারা নেই। আপনি বলুন ভাইয়া, গাল কি মুখের মাঝে পড়ে না? সেটা তো ঠিকই। পল্টু বেচারা এখন আমার ঘরে ঢুকে বসে আছে। আমার শুধু মনে হচ্ছে আমার মা যদি কোনোদিন আমায় চড় থাপ্পড় দিত, আমি কখনো বাসা বাড়ি ছেড়ে হোস্টেলে থাকতাম না। আমার মা বাবা শুধু আমায় টাকাই দিত, সময় না। তাদের সময় তাদের কাছে অনেক দামি ছিল, কেবল আমার আর আমার বড় বোনের কোনো দাম ছিল না। পল্টু মুখ গম্ভীর করে বসে আছে, আর একটু পর পর
ফুস আর ফুস জাতীয় শব্দ করে শ্বাস ছাড়ছে। চোখের ঝলঝল ভাব খানিকটা কম। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললাম, বিড়ালটা কই আছে? ঠোঁট উল্টে বলল, হাবু চাচাকে কি দিয়েছে? বস্তা ভরে ফেলে আসবে, তবে লাভ নাই। কেন? অ্যাশ রাস্তা চিনি, আগে যতবার রেখে এসেছে নিজে নিজেই এসে পড়েছে, কিন্তু এবার তো বস্তাবন্দি, তাই টেনশন হচ্ছে। যাও উদ্ধার করো তাহলে। না, ভালো লাগছে না, চর খেয়ে দাঁত ব্যথা করছে। আহারে, পল্টু মন খারাপ করে বেশিক্ষণ থাকলো না। কিছুক্ষণ পরই কুড়মুড় কুড়মুড় শব্দ হতে লাগলো। আমি খাটে শুয়ে ওয়েটিং ফর গডো থেকে মনোযোগ সরিয়ে দেখি পল্টু ট্রাউজারের পকেট থেকে চানাচুর বের করে খাচ্ছে। ইস, চানাচুরের এত বাজে গন্ধ কেন? আমি আবার ওয়েটিং ফর গডোতে মন দেওয়ার চেষ্টা করছিলাম, তখনই পল্টু চানাচুর আগের চেয়ে বেশি শব্দ করে খাচ্ছে, আবার মিটমিটি হাসছেও। হাসছো যে? লাভ নেই কোনো। কিসের লাভের কথা বলছো তুমি? হাবু চাচা চোখে কম দেখে। উনি যে বস্তায় বিড়ালটি ভরে রেখেছে, এটার তলানিতে ছেঁড়া অনেকটা। ছেঁড়া নাকি ছিঁড়ে দেওয়া হয়েছে? কোনটা? আরে বাহ, আপনার তো অনেক বুদ্ধি, বুঝলেন কি করে? সহজ হিসাব, যেহেতু তোমার বিড়াল তাই তোমাকে বলা হয়েছে বস্তা আনতে, এবং তোমার চোখের সামনে কাজটা করা হয়েছে যেন তুমি কষ্ট পাও। নিজ হাতে বস্তা এনে তাতে প্রিয় বিড়ালকে রাখতে বলা যথেষ্ট সাজ, সেটা তুমি কাজে লাগিয়েছ, তাই না? হ্যাঁ, খুবই ঠিক, আপনার অনেক বুদ্ধি। কিন্তু রিকু কি বলে জানেন? কি বলে? বলে আপনাকে নাকি কেমন বোকা বোকা প্রতিবন্ধী লাগে। ও আচ্ছা, ভালো তো। ধ্যাত, ওর কথা ধরবেন না, ওর মাথায় সিট আছে অনেকটা। বলে হাত বাড়িয়ে এতটা ছিটের পরিমাণ দেখালো। জানেন রিকু কি করে? না তো। প্রায় রাতেই ফোন কানে লাগিয়ে বসে থাকে, অথচ কারো সাথেই কথা বলে না। ওপাশ থেকে ক্রমাগত হ্যালো হ্যালো বলে ফেনা তুলে ফেলে, কিন্তু রিকু কোনো কথা বলে না। ফোনে টাকা খরচ করে। এরকম করা কি পাগলামি বুঝানো না এবার? বোঝার চেষ্টায় আছি। তাই বলি, ওই যে আপনাকে প্রতিবন্ধী বলেছে, এটার গায়ে মাখাবেন না। আচ্ছা ঠিক আছে, আমি এবার ঘুমোবো। ভদ্রভাবে বের হয়ে যাও, বলা সবচেয়ে সোজা ইঙ্গিত। যাদের সামান্য সেন্স থাকে এবং বড় মানুষ, তারা এই কথাটায় মুখ খানিকটা কালো করে ফেলে। পল্টুর কোনো ভাবান্তর হলো না। সে কুড়মুড়ের বদলে গুড়মুড় শব্দ করে বেশি চানাচুর মুখে দিয়ে সোজা বের হয়ে গেল। আহা, কি সুখ ওর! ভাবছিলাম ঘুম হবে, কিন্তু ঘুম কি এত সস্তা? ব্যাটাকে একবার পেলে কোলবালিশের মতো জাপটে ধরে ঘুমোতাম, তা হচ্ছে না। চিলেকোঠায় থাকা যতটা শান্তির ভেবেছিলাম ততটা শান্তির লাগছে না। হুটহাট কেউ না কেউ ছাদে আসছে। অবিচ্ছিন্ন শান্তি বোধহয় পৃথিবীতে নেই। এখন কে জানি আসছে, স্যান্ডেলের ঘ্যাস ঘর শব্দ হচ্ছে, মাথায় লাগছে শব্দটা। দরজা বন্ধ করে বিছানায় শুয়ে আকাশ দেখায় সম্পূর্ণ মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। দুপুরের আকাশ দেখতে দেখতে যদি ঘুম পায়। আমি চোখের পলক না ফেলে ওই দূরের আকাশের দিকে তাকিয়ে আছি। পা ঘষ্টানি শব্দ অনেকটা কমে আসছে। ক্লান্ত চোখ এখন ঘুমের ভারে বন্ধ হয়ে আসছে। দরজায় ক্রমাগত টোকার আওয়াজ। আরে খোল বেটা, খোল। ঠক ঠিক। ইস, কার ঠকলো নাকি? মাথার ভেতরে শব্দ ঢুকে যাচ্ছে। অনিচ্ছা নিয়ে দরজা খুলে দেখি ফাহাদ আর তার পিছনে রিকু। আরে বেটা, ঘুমাতে ঘুমাতে তো কুম্ভকর্ণকে পেছনে ফেলে দিলি। কিরে, সেই সকালের খাবার 11:30টায় খেয়ে তারপর যে ঘুম দিলি, এখন বিকেল 5টা বাজে, সেই খেয়াল আছে? আমি হেসে বললাম, ফাহাদ, তোর মধ্যে এরকম দায়িত্বশীল বাবা বাবা ভাব কবে থেকে এলো বলতো? হলে কয়দিন তুই ঠিক টাইমে খেয়েছিস? রিকু খিলখিল করে হেসে উঠল। বাবা বাবা ভাব কথাটাই মনে হয় মজা পেয়েছে। এই তো পল্টুর কাছে বলেছে আমায় বোকা প্রতিবন্ধীর মতো লাগে। আসলে কি বলেছে? ফাহাদ আবার ঘ্যান ঘ্যান শুরু করলো। খাবি চল। এরকম মেয়েদের মতো ঘ্যানে ঘ্যানে স্বভাব কবে পেল? সঙ্গ দোষ আর কি। সারাদিন যদি টিনেজ পোলাপান নিয়ে ঘুরে এরকম স্বভাব হওয়া বিচিত্র কিছু না। এখানে কই শান্তিতে কয়েকদিন থাকার জন্য আসলাম, ফাহাদ বেটা গার্জিয়ান সেজে বসে আছে। দোতলার ডাইনিংয়ে আন্টি অর্থাৎ ফাহাদের মায়ের সাথে দেখা। খাবার গরম করে আনছেন আর একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন। প্রশ্ন পর্ব শেষ হলে তিনি যে কি কষ্টে বাতের ব্যথায় মাসের অর্ধেক সময় ভুগেন
তার লম্বা ফিরিস্তি বর্ণনা শুরু করলেন। 40-এর পর মানুষের সকল ব্যথা বোধ হয় শরীর কেন্দ্রিক হয়। সন্ধ্যায় বাসায় এক ধুন্ধুমার কাণ্ড হলো। কাণ্ডটা ধুন্ধুমার কারণ আমি ছাদে বসেও প্রতিটা কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। যাকে প্রশ্ন করা হয়েছে সেই ব্যক্তি নীরব। প্রশ্ন করতে আবার গলায় আগুন জ্বালালেন। খালাম্মা, খালু সাপড়ে বইলা কোনো লাভ নাই। এনে বিকালের পর থেকে চোখে কম দেহে, থাক আর বকা দেন না। প্রশ্ন করতে আরো খানিকক্ষণ নিজের ঝাল মিটিয়ে তারপর নীরব হলেন। শার্ট গায়ে দিয়ে নিচে নামতে নামতে ভাবলাম, আমার বাবা মাকে কখনো ঝগড়া করতে দেখিনি। বাজার নিয়ে যে ঝগড়া হয় তাই অবাক লাগলো আমার কাছে। ব্যস্ত মাকে বরাবরই দেখেছি সবসময় ফ্রিজ থেকে খাবার গরম করতে, রান্না করতো ছুটির দিনগুলোতে, আর বাকি 6 দিন অন্তিক ফ্রিজ থেকে খাবার গরম করে খেয়ে নিও মনে করে, কেমন? তারপর চলে যেতেন কলেজে অন্যের সন্তানকে মানুষ করতে। আচ্ছা, কতজন মানুষ হয়ে বের হয়েছে? নিচতলার ড্রয়িং রুমে দেখি রিকুর মার ফাহাদের মা পাশাপাশি এক সোফায় বসে কি একটা সিরিয়াল দেখছেন। সিরিয়ালে মনে হয় জটিল কোনো দৃশ্য আছে। একটু পরপর বজ্রপাতের আওয়াজ আসছে। সিরিয়ালে মগ্ন দুইজনের সামনে দিয়ে আমি চলে আসলাম। তারা টের পর্যন্ত পেলেন না। একই রাস্তা সকালের আলোতে যেমন থাকে, সন্ধ্যার আলোতে মনে হয় অন্যরকম হয়ে যায়। রাস্তায় বের হয়েই মনে হলো আমি পাতলা ফতুয়া গায়ে দিয়ে বের হয়ে পড়েছি। এই শীতের সন্ধ্যায় এত বড় ভুল করা উচিত হয়নি। আবার উপরে উঠে নিয়ে আসতেও ইচ্ছে করছে না। এ কোন দ্বিধা ছেড়ে আমি হাঁটা ধরলাম। শীত মনে করলেই শীত, জোরে হাঁটলে গরম লাগবে, কিন্তু আমার আসলে এখন জোরে হাঁটতে ইচ্ছে করছে না। ধীরে ধীরে হেঁটে অলকানন্দার গাছ পার হয়ে সেই ক্রিম কালারের বাসাটা চুম্বকের মতো টানছে। আহা মোহ, কিছুই থাকে না, তারপরে কি একটা মোহ থেকে যায়। কি হবে শীতের সন্ধ্যায় ক্রিম কালারের বাসার সামনে গেলে? বিমল স্যারের দীর্ঘশ্বাস, ঝকঝকে ঘরের আসবাব, আর দেয়ালে টাঙানো অতসীর দুষ্টু দুষ্টু চেহারা ফটো ফ্রেমে আটকানো। আর কিছু তো নেই ওখানে। যতটা শীত লাগবে ভেবেছিলাম ততটা শীত লাগছে না। পৌষের সন্ধ্যা অকারণেই বিষণ্ণ হয়ে উঠেছে। মন খারাপের সব ঘটনা একের পর এক ছবির মতো ভাসছে। ভার্সিটির ফার্স্ট ইয়ারের মিতালি, নগর উন্নয়ন বিভাগের মিতালি, হুট করে একদিন বলে বসলো, শোন, তোকে আমার ভালো লাগে। আমি ব্যাপারটা ফাজলামো ভেবেই উড়িয়ে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল ও স্রেফ মজা করছে। কিছু কিছু মেয়ে থাকে ছেলেদের ঘাবড়ে দিতে মজা পায়। মিতালিকে এরকমই কেউ একজন মনে হয়েছিল। আর আমি মেয়েদের সাথে খুব কমই মিশেছি। এক অতসী ছাড়া আর কোনো মেয়ের সাথে মুখোমুখি কথা হয়নি। অতসীর সাথে কথা সেও অতসী নিজে থেকে বলতো। আমার কেমন লজ্জা লাগে মেয়েদের সাথে কথা বলতে। মিতালির ব্যাপারটাকে যতটা অগুরুত্বপূর্ণ ভেবেছিলাম, ব্যাপারটা তত সিরিয়াস হবে কে জানতো। কিছুদিন পর আবার এক সকালে মিতালি একটা রজনীগন্ধা স্টিক নিয়ে আমার সামনে হাজির। তখনও হেমন্ত আসার 10 দিন বাকি। আচ্ছা মিতালি, চ্যাপ্টার আপাতত বাদ দিই। এই মেয়ের কথা মনে হলেই মাথা ভার লাগে। ও পড়ে থাকুক ঘুমন্ত স্মৃতি হয়ে। যখন বোন মায়াতে ফিরলাম তখন মোটামুটি 3 তলা বাসায় নতুন নাটক। সন্ধ্যায় যে খালু সাবের পরিবর্তে খালু সাপ বলেছিল সে ফ্লোরে গড়াগড়ি দিচ্ছে। শুধু যদি গড়াগড়ি খেত সমস্যা ছিল না, কিন্তু এই শীতের রাত 10টায় 30-32 বছরের একজন নারী পাতলা শাড়ি পরে গড়াগড়ির সাথে চিৎকারের সাথে কান্না জুড়ে দেওয়াতে একটা বিশ্রী অবস্থা সৃষ্টি হয়েছে। একরকম কনফিউশন নিয়ে দাঁড়িয়েছিলাম। একতলা ড্রয়িং রুমে সবাই জড়ো হয়েছে। ডাক্তার মেয়েটা ভ্রু কুচকি একটি বেতের চেয়ারে বসে আছে। রিকু পল্টু পাশাপাশি কি নিয়ে ফিসফিস করছে আর একটু পর পর হাসছে। যদিও এরকম পরিস্থিতিতে হাসাটা অন্যায়। রিকুর মা আর আন্টি আগের মতোই সোফায় বসা, তবে এবার বিচারকের ভূমিকায়। রিকুর বাবা আর আঙ্কেল মানে ফাহাদের বাবাকে দেখলাম না। তারা যথাসম্ভব নারী ক্ষমতায়নে বিশ্বাসী। বাসার কোনো গণ্ডগোলে তাদের দেখা পাওয়া যায় না। কাঁধে একটা হাতের ধাক্কা অনুভব করলাম। তাকিয়ে দেখি ফাহাদ। আমি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালাম। আর একটু কাছে এসে বলল, তুই এইসব মেয়েলি নাটক দেখতে দাঁড়িয়ে গেছিস? আর একজন মহিলা গড়াগড়ি খাচ্ছে, খাক ইচ্ছে মতো। তোর সমস্যা কি? উপরে চল। ধুর, কাহিনী কি বলবি? ফালতু, পুরাই ফালতু। এই কারিনা খালা 2 দিন পর পর নাটক করে, ওই বিনোদন আর কি। একজন মানুষ এই শীতের রাতে খামোখা গড়াগড়ি খাবে ফ্লোরে? নাটকের ক্যাটাগরি কি? মনে হচ্ছে সিরিয়াস নাটক। তোর দেখে বেটা ফালতু কৌতূহল। আমি একটু আগে এসেছি, দাঁড়া পল্টুকে জিজ্ঞেস করি। পল্টুকে ডেকে এনে চমৎকার তথ্য জানা গেল। কারিনা খালা সন্ধ্যায় পচা মাছ কাটতে বসেছিল। তারপর বাড়ি থেকে তার ফোন আসে। ফোনে কি কথা হয় কে জানে, কিন্তু আধা ঘন্টা পরেই কারিনা খালার মেয়ে
যেতে গড়াগড়ি শুরু করেন। কিন্তু কেন? পল্টু মুখ টিপে হেসে যা বলল। তাতে আমি অতিভূত। কারিনা খালা মাছ কাটা শেষ করে নাকি? পল্টুর কাছে এসে জিজ্ঞাসা করছিল, ছোট ভাই একটা ইনফরমেশন দেন তো, আনারস আর দুধ মিশালে নাকি বিষ হয়? হয়, তবে আরেকটা কাজ বাকি আছে। তাতে একটু লেবু, মরিচের গুঁড়ো আর হরলিক্স মেশাবে, তাহলে শক্ত বিষ হবে। তারপর নাকি কারিনা খালা পানের রস ঠোঁট থেকে মুছে সিরিয়াস ভঙ্গিতে চলে যায়। ব্যাপারটা কেউ গুরুত্ব দেয়নি স্বভাবতই। আর রান্নাঘরে ব্লেন্ডার মেশিনে আনারস ব্লেন্ড করা খুব স্বাভাবিক ঘটনা। কারিনা খালা প্রায় এটা সেটা ব্লেন্ড করে নিজ দায়িত্বে খেয়ে ফেলেন। এটা বাসার কমন ঘটনা। কিন্তু এখানেই শেষ না। কিছুক্ষণ পর তিনি আবার পল্টুর ঘরে এসে বলেন, ছোট ভাই 1 চামচ হরলিক্স দেন তো। পল্টু ভেবেছিল হয়তো কেটে টেটে গেছে, তাই হেক্সাসল চাচ্ছে। আসলে তিনি যে হরলিক্স বলতে গিয়ে হেক্সাসল বলে ফেলেছেন তা পাবজি খেলতে খেলতে পল্টুর মাথায় আসেনি। পল্টু খাটের তলার দিকে দেখিয়ে দিল। কারিনা খালা পুরো বোতল দিয়ে সিডোরের গতিতে চলে যান। তারপরের ধাপ আরও জটিল। শরবত বানানো শেষ করে তিনি রিকুর কাছে আসেন পরামর্শ নিতে। আত্মহত্যা করে মরলে জীবনের মানে, মরার পরের জীবনে বেহেশত পাওয়া যাবে কিনা। রিকু বলেছে পাওয়ার তো কথা না, কিন্তু কারিনা খালা তাতে দমে না গিয়ে জিজ্ঞেস করলো, আমি যদি শরবত খাইয়া মারা যাই তাহলে তো এটা নর্মাল মরাই হবে। কি আজব কথা, তুমি শরবত খেয়ে মরবে কেন? শরবত তো আজ নতুন খাচ্ছ না। কারিনা খালা চোখ মুছতে মুছতে নাকি বলেছে, আজকের এটা মরণ শরবত। এই বলে শাড়ির আঁচলের তলা থেকে বড় কাচের গ্লাসটা বের করলেন। গ্লাসের পানির রঙও অদ্ভুত, হলুদের সাথে হালকা নীল, আবার কেমন একটু কড়া লাল, জটিল এক রঙের সৃষ্টি। রিকু চোখ বড় করে বলল, তুমি এটা খাবে কেন? আমার ভাতার ঘরে অন্য মায়া তুলছে, এই জীবন শেষ। তারপর বিসমিল্লা বলে ঢক ঢক করে এই মরণ শরবত রিকুর ঘরে বসে খেয়ে ফেলল। খাওয়া শেষে বলল, আল্লাহ দোষ নিও না, কান্দের 2 ফিরিস্তা সাক্ষী রইল, মৃত্যুবরণ করলাম। আর তারপর থেকে এই অবধি এই অবস্থা। 11টা বাজতে যাচ্ছে, আমার নাটক দেখতে বেশ মজা লাগছে। আমি মিলিটারি পরিবেশে বড় হয়েছি, এসব আমার জন্য দুর্লভ বস্তু। এদিকে ফাহাদ ঠেলাঠেলি করছে কি না কি আজ হবে। চিলে কোঠায় আমি যে বিছানায় থাকি তার নিচে লুকোনো, কিন্তু আমার মন লুকোনো জিনিস থেকে এই নাটকে আগ্রহী। তুই যা বেটা, দেখি কারিনা খালা কি করে। ডট করবে তোমার কারিনা খালা। ওর জামাইরে কল দিলে সব ঠিক হয়ে যাবে। কাজের খালাদের সব অভিমান থাকে তাদের অপদার্থ জামাইয়ের উপর। শিওর তুই? 100 বার। এদিকে আতঙ্কিত রিকুর মা সোফায় বসা ফাহাদের মাকে প্রশ্ন করছেন, বড় ভাবি এখন কি হবে? বুঝতে পারছি না তো। এই অগ্নি, তুই না ডাক্তারি পড়িস, এটাকে কিছু কর। আমি দেখলাম ডাক্তার কন্যার মুখ বিরক্তিতে ভরে উঠেছে। সে আন্টির কথা জবাবে বলল, এক হসপিটালাইজ করতে হবে। রিকুর মা অর্থাৎ মেজো আন্টি মেয়েকে সমর্থন করে বললেন, তাই তো, কিন্তু ওর স্বামীকে ছাড়া হাসপাতালে নিলাম, কিন্তু পথে মরে টরে গেলে তো অন্য কথা উঠবে। বড় আন্টি বেশ বিরক্ত হলেন। সব মরা এখানেই মরতে আসে। বড় আন্টি আরো বিরক্ত হয়ে বললেন, ও কারি, তোর জামাইয়ের নাম্বার মনে আছে? ফোন দিয়ে বলবো কি তুই মরার পথে? পেটে ধরে নাগিনীর মতো শরীর বাঁকিয়ে বাঁকিয়ে কারিনা খালা বললেন, বড় মা তারে বইলেন, কারি মৃত্যু পথযাত্রী, শেষ দেখা দেখতে হলে যেন ওই অবাগের বেটিকে তাড়িয়ে পরে লাশ দেখতে আসে। উফ, এটা কি খাইলাম গো, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে গো। পল্টু ফিসফিস করে বলল, রিকু, কারি খাওয়া তো যন্ত্রণায় বলতে পারছে না, দেখছিস? হি হি। চুপ কর। কারি খালার উপর বিরক্তিতে ফাহাদ বলল, মর বেটি, তুই মর। চল তো তুই উপরে, বহুত খেলা দেখছিস, চল এবার। মারাত্মক খিদে লাগছে, রাতে খাওয়ার ব্যবস্থা কি? ফাহাদ খোলা ছাদে রড ধরে বলল, ভদকা। আমি চমকে উঠলাম। এ বলে কি, সত্যি সত্যি খাবি? খেলে দোষ কি, ডোন্ট কেয়ার। কেউ টের পেলে পাবে নাকি? চল চল। তাই বলে একদম খালি পেটে? আরে চল না, এত প্রশ্ন করিস কেন, চল। রাত 2:30। অলিভ অয়েল উইথ শশার সালাদের কিছু অংশ প্লেটে পড়ে আছে। ভোদকার বোতল পায়ের কাছে। শীতের রাত, ফাহাদ বেটা কখন জানি নিচে চলে গেছে। যাক, রসতলে যাক। জীবন সুন্দর। ধীরে বহু যমুনা, ধীরে, অনেক ধীরে।
খোলা জানালা দিয়ে হুহু বাতাস আসছে নাকি একরাশ কষ্ট আসছে? এত বাতাস কেন আজ? শিশির আপু, তুমি কি সুখে না আছো? অভিমান হয়েছে আর ধুম করে চলে গেছো? কি বুদ্ধি তোমার! সকালের নোটিফিকেশন দেখে ঘাবড়ে গেলাম। 3তলা বাসার 2তলা সেন্ট ইউ এ ফ্রেন্ড রিকোয়েস্ট। প্রোফাইল দেখে ধাতস্থ হলাম, নিশ্চিত চানাচুরওয়ালা পল্টুর কাজ। এরকম উদ্ভট কিছু এর দ্বারাই সম্ভব। ঝুলিয়ে রাখলাম। ছোট বিটকেল পোলাপানকে এত গুরুত্ব দিলে মাথায় উঠে বসে। মাথায় উঠতে দেওয়া যাবে না। সকালের খাবার সবাই এখানে একসাথে খায়। প্রথম কয়েকদিন অস্বস্তি লাগলেও এখন সহজ হয়ে গেছি। আমি সহজ হলে কি হবে? ওই নাক উঁচু ডাক্তার কন্যা কেমন বিরক্ত দৃষ্টিতে তাকায়। এই মেয়ে তো বয়সে আমার কয়েক বছরের ছোট হবে। আমার প্রতি কেন বিরক্ত তাও বুঝতে পারছি না। যতদূর মনে পড়ে, এখানে যখন থাকতাম তখন ফাহাদের সাথে খোলার কারণে এই মেয়ের সাথে টুকটাক কথা হতো। তখন তো ভালোই ছিল। এখন ছোটবেলার খেলার সাথে বড় হয়ে বদলে গেছে টাইপ অবস্থা। যদি মেয়ে কখনো আমাকে খেলার সাথে ছিল না, মেয়ে মানুষ থেকে আমি বরাবরই দূরে থাকি, ভীতিও বলা যেতে পারে। খেতে খেতে অবশ্য আমি অন্য কথা ভাবছিলাম। এই মেয়েকে জিজ্ঞেস করবো কিনা ছোটবেলায় যে তোমার রং দেওয়ার কারণে আমার হাতে কামড় দিয়েছিলে।